এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন এই প্রজন্মের সাহসী তরুণদের অগ্রপথিক, যার নেতৃত্বে কোটা সংস্কার আন্দোলন একবার শুরু হয়েছিল। খুনি হাসিনা কোটা প্রথা বাতিল করতে বাধ্য হয়েছিলেন। এবারও বারবার যাকে আক্রমণ করা হয়েছে, হত্যা করার চেষ্টা করা হয়েছে, সর্বশেষ কারাগারে নিয়ে নির্যাতন করা হয়েছে। আজকের প্রজন্মের সাহসী সন্তান ডাকসুর সাবেক ভিপি, গণ অধিকার পরিষদের সম্মানিত আহ্বায়ক জনাব নুরুল হক নূরকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাই। আসসালামু আলাইকুম। শুরুতেই জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা যারা এখানে উপস্থিত আছেন সবার প্রতি বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা। আজকের এই প্রোগ্রামে এসে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে আপনারা দ্বিতীয় স্বাধীনতা বলেন কিংবা তৃতীয় স্বাধীনতা বলেন, এই স্বাধীনতায় প্রকৃত স্বাধীনতা যারা এনেছিল তাদের সেই জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সাথে একত্রিত হতে পেরেছি। আজকের প্রধান অতিথি, তার কথা সবাই জানেন, নতুন করে বলার নাই। তিনি এই বয়সেও তার কথার যে স্পিড, আমি তার বাসায় বেশ কয়েকবার গিয়েছিলাম, যে তার বক্তব্যের যে আর্ট, কথা বলার যে ধরন, তার যে গার্ডস, এটা আমাকে অনুপ্রাণিত করে। এই ধরনের নেতা এবং মুক্তিযোদ্ধা নিশ্চয়ই এটা সমগ্র জাতির জন্য অনুকরণীয়। তিনি বিএনপির সর্বোচ্চ ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে তাকে আপনার অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা অভিনন্দন জানাই তাকে আজকের এই সমাবেশ থেকে। উলফাত ভাই অনেক সিনিয়র মানুষ, সাদেক ভাই সবসময় ছোট ভাইয়ের মতো। এমনকি মাঝখানে আমি অফিস সংকটে পড়েছিলাম, সে বলেছিল এইটা ব্যবহার করো তুমি, তার যে মুক্তিযোদ্ধা দলের অফিস। কাজে তাদের সাথে সম্পর্ক, এবং দেখবেন আমাদের প্রোগ্রামে মাঝে মাঝে রাস্তা থেকে দেখা হলেও সে জয়েন করেছে, আমাদেরকে সবসময় গাইড করেছে, পরামর্শ দিয়েছে, তাদেরকে ধন্যবাদ জানাই। আজকে আমরা যেই বিষয়ে এখানে একত্রিত হয়েছি, ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলি চালিয়ে হত্যাকারী সরকারকে গণহত্যার দায়ে বিচারের মুখোমুখি করা এবং তার সহযোগীদেরকে এবং তার দল তাদেরকে নিষিদ্ধ করা, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা। ফুয়াদ ভাই দুই তিনটা কথা বলেছে, আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না, অনেক ক্রাউডের মাঝে। প্রথমত, এই সরকার, অনেকে বলছে এটা বিপ্লবী সরকার না গণ অভ্যুত্থান পরবর্তী সরকার না অন্তর্বর্তীকালীন সরকার। এইটা আমি মনে করি একটা ভুল হয়েছে, এটা ঠিক। প্রেসিডেন্টের কাছে শপথ নেওয়া, ওই যে ভাই ভালো বলতে পারবেন, চুপ্পু সাহেবের মতো একজন করাপ্টেড ব্যক্তি, যিনি যদি প্রেসিডেন্ট হিসেবে আছেন, নৈতিকভাবে বিচ্যুত ব্যক্তি, তার কাছে শপথ নেওয়া এটি একটি ভুল পদক্ষেপ ছিল। এই সরকার বাংলাদেশের অভূতপূর্ব, সারা দেশের জনগণের ম্যান্ডেট নিয়ে যারা ক্ষমতা এসেছে, ছাত্ররা তো পরিষ্কারভাবেই বলেছিল যে ছাত্র জনতার রূপরেখা দেওয়া সরকার ছাড়া কোন সরকার তারা মানবে না। কাজী প্রশাসনিক সেটআপ বিভিন্ন পরিবর্তনের আগে প্রেসিডেন্টকে অবশ্যই রিজাইন করতে হবে, না হলে ঝুঁকি থাকবে। কাজে অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, সমস্ত রাজনৈতিক দল মত নির্বিশেষে আপনাদের প্রতি যে সমর্থন দেখিয়েছে, আপনাদের কাছে যে সংস্কারের দাবি তুলেছে, সেই ক্ষেত্রে বর্তমান সংবিধান দিয়ে হবে না। এই সংবিধান বাতিল করে আপনাদেরকে নতুন সংবিধান রচনা করতে হবে, এবং এই অন্তর্বর্তীকালীন সরকার, পরবর্তী যে সরকার আসবে, তারা আপনাদের সমস্ত কাজকে বৈধতা দেবে, তারা আপনাদের সেটা লিগালাইজ করবে। কিন্তু আপনাদেরকে অবশ্যই প্রেসিডেন্টকে অপসারণ করে ডক্টর ইউনূসকে প্রেসিডেন্টের দায়িত্ব নিতে হবে। পাশাপাশি আপনারা শুনেছেন, নেতৃবৃন্দ বলেছে, ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং তার দোসরদের ষড়যন্ত্র থেমে যায়নি। সচিবদের কু, সামরিক বাহিনীর অফিসারদের তৎপরতা, রাজনৈতিক তৎপরতা, দিল্লির তৎপরতা। একটা কথা অবশ্যই পরিষ্কারভাবে বলতে হবে, এই যে শাহবাগে যে সংখ্যালঘু সম্প্রদায়ের নামে কিছু লোকজনকে নামিয়ে দিয়েছিল, কারা নামিয়ে দিয়েছিল? দৈনিক কালবেলার সম্পাদক জনাব সন্তোষ শর্মা এবং এখানকার যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নামের যে সংগঠনের নেতা রানা দাশগুপ্ত, এরা কারা? স্পষ্টত এই দেশের ভারতীয় রয়ের স্বীকৃত এজেন্ট, সবাই জানেন। কাজী এই রানা দাশগুপ্ত কিংবা সন্তোষ শর্মার মতো যারা স্বীকৃত রয়ের এজেন্ট আছে, দিল্লির দালাল আছে, তাদেরকে যদি আমরা বিচারের মুখোমুখি করতে না পারি, আমরা শান্তিতে থাকতে পারবো না। এইখানে সম্পদ লুট হয় নাই, কিছু হয় নাই। দু একটি ঘটনা ঘটেছে, সেটি হিন্দুদের কারণে নয়, হিন্দুর পরিচয় না, সংখ্যালঘুর পরিচয় না, আওয়ামী ফ্যাসিস্টের সহযোগী হিসেবে দু একটি ঘটনা হয়েছে। কিন্তু আমরা এই ঘটনাগুলো চাই না। সবাই কাজ করছে। তারেক রহমান সাহেব
এই পরপরই 5 তারিখের পরপরে আমার কাছে যতদূর জানা আছে সমস্ত রাজনৈতিক দলকে বলেছে আপনারা সংখ্যালঘু সহ সবার নিরাপত্তা নিশ্চিতের জন্য আপনাদের নেতাকর্মীদেরকে কমিটি করে পাহারা দিতে বলেন। তাহলে তার মধ্যেও এই যে নাটকগুলো সাজাচ্ছে দিল্লির চোরেরা দেশকে অস্থিতিশীল করার জন্য, এবং দিল্লির মিডিয়াগুলো কিভাবে মিথ্যা ফ্যাব্রিকেটেড নিউজ প্রকাশ করছে, এই আপনার গদির মিডিয়াগুলো, কাজী ষড়যন্ত্র থেমে নাই। সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। এই যে কিছুদিন আগে ইসলামী ব্যাংকের বল লুটপাট করার জন্য আপনারা জানেন একজন ব্যক্তির পরিচয় এসেছে, রাজনৈতিক পরিচয়। এদের কারণে বিপ্লব ব্যর্থ হবে, এদের কারণে আমরা কলঙ্কিত হব, আমাদের দিকে আঙ্গুল তুলবে। অলরেডি অনেক বলা শুরু করছে কিন্তু যে ভাই এক দখলদারকে হটিয়ে কি হচ্ছে আমার দেশে, এরা কারা? কাজে এরা যদি রাজনৈতিক দলের হোক এদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। মনে রাখতে হবে এখনই কিন্তু কোনো রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা হয় নাই, অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হয়েছে। তারা আমাদের ম্যান্ডেট নিয়ে কাজ করবে, আমাদের সহযোগিতা চেয়েছে, আমাদের সহযোগিতা আমরা করব। কিন্তু আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছেও পরিষ্কারভাবেই বলতে চাই, বাংলাদেশে আমরা দেখেছি বিভিন্ন সময় আন্তর্জাতিক ষড়যন্ত্র থেকে বিরাজনীতিকরণের প্রক্রিয়া হয়েছে। কাজেই অনতিবিলম্বে অবশ্যই আপনাদেরকে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এবং রাষ্ট্র সংস্কারের রূপরেখা জাতির সামনে হাজির করতে হবে। আপনারা সেই রূপরেখা অনুযায়ী আপনারা যে সময় চাইবেন সমস্ত রাজনৈতিক দল আমরা ঐক্যবদ্ধভাবে আপনাদেরকে সময় দিব। কিন্তু একটা অনির্বাচিত সরকার যদি বেশি দিন থাকে, বিদেশি বিনিয়োগ বলেন, বর্তমান বিপ্লবোত্তর পরিস্থিতি বলেন, সেটা নিয়ন্ত্রণে আনা তাদের জন্য ডিফিকাল্ট হবে। এখনো কিন্তু আপনার শতভাগ পুলিশ কর্মস্থলে যোগ দেয় নাই, পুলিশকে ডিমোটিভেট করা হচ্ছে। কাজে আমি মনে করি বিএনপির মতো একটা রাজনৈতিক দল যাদের একবারে ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত একটা বড় কাঠামো রয়েছে, পুলিশ প্রশাসনের সাথে আলোচনা করে তাদেরকে অভয় দিয়ে পুলিশি ব্যবস্থাকে দ্রুত সময়ের মধ্যে ফাংশন করতে হবে। প্রয়োজনে সামরিক বাহিনীর ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে তারা সহযোগিতা নেবে। কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি স্বাভাবিক না হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি সরকারের নিয়ন্ত্রণে না আসে, তাহলে কিন্তু নৈরাজ্য চলবে। দ্বিতীয়ত, আমরা পরিষ্কারভাবে প্রধান উপদেষ্টা সহ সমস্ত উপদেষ্টাদের সাথে আমরা পরিষ্কারভাবে দাবি জানিয়েছি এই যে 15 আগস্টের ছুটি বাতিলের বিষয়। অবশ্যই শেখ সাহেবের মুক্তিযুদ্ধে অবদান আছে, তার জন্য আমরা তাকে রেসপেক্ট করি, কিন্তু তার মতো এই যে এখানেও যারা মুক্তিযুদ্ধ আছে তাদের তো কন্ট্রিবিউশন কম নয়। এতগুলো মানুষ মারা গিয়েছে, পেরেছে আওয়ামী লীগ 15 বছরে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, মুক্তিযোদ্ধাদের শহীদদের একটা সঠিক তালিকা তৈরি করতে। কাজী উলফাত ভাই, সাদেক ভাই সহ মুক্তিযোদ্ধা দলের প্রতি আমাদের আহ্বান থাকবে, মুক্তিযোদ্ধা উপদেষ্টার সাথে আলোচনা করে আপনারা জীবিত আছেন, আপনাদের সহযোগীরা বিভিন্ন এলাকায় এখনো জীবিত আছে, প্রকৃত অর্থে মুক্তিযুদ্ধে কত শহীদ হয়েছিল তার একটা তালিকা আপনারা করে দিয়ে জাতির সামনে উপস্থাপন করে যাবেন। আপনারা ভুয়া মুক্তিযোদ্ধা, আওয়ামী লুটেরারা যারা প্লট নেওয়ার জন্য, সুবিধা নেওয়ার জন্য মুক্তিযোদ্ধার তালিকায় নাম লিখেছিল, তাদেরকে মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদ দেওয়া এবং প্রকৃত অসচ্ছল মুক্তিযোদ্ধা এখন যারা জীবিত আছে অনতিবিলম্বে আপনারা একটা টিম করে, আমরা তরুণরা আপনাদের সাথে কাজ করব, ভলান্টিয়ার হিসেবে আপনাদেরকে সহযোগিতা করব। তাদেরকে সহযোগিতা করা, শেখ মুজিবের আপনার মৃত্যুবার্ষিকীতে 450 কোটি টাকা বাজেট হয়, বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের ছেলে 21শে টিভিতে রিপোর্ট প্রকাশিত হয়েছিল 4-5 বছর আগে, পানি টানে আর একবারের কামলা দেয়। এই মুক্তিযুদ্ধের চেতনা যে, মুক্তিযুদ্ধের যে ন্যারেটিভ আওয়ামী লীগ যে একটা শেখ মুজিব কেন্দ্রিক তৈরি করা হয়েছে, মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস এবং ন্যারেটিভ জাতির সামনে তুলে ধরার জন্য আপনাদের মতো যারা জীবিত মুক্তিযোদ্ধা আছেন, আমি মনে করি এখন উপযুক্ত সময় ছাত্র তরুণদের মাঝে আপনাদের প্রকৃত ইতিহাস শুনিয়ে দেওয়া, জানিয়ে দেওয়া, সবকিছু তারা পরিবর্তন করে গেছে। আমার আরেকটা যেটা আমরা বলেছিলাম, এই গণহত্যাকারী রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং তার দোসরদেরকে যদি বাংলাদেশে রাজনীতি থেকে নিষিদ্ধ করা না হয়, ওরা অস্থিতিশীল করবে এই দেশকে। কাজে পরিষ্কারভাবে জার্মানিতে, ইটালিতে যেভাবে ফ্যাসিস্টরা নিষিদ্ধ হয়েছিল, অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা অনুরোধ জানাবো অনতিবিলম্বে ছাত্রলীগ, যুবলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন দিয়ে আওয়ামী লীগের রাজনীতি আপনারা নিষিদ্ধ করবেন। অনেক ইতিমধ্যে আমাদের বিদেশি বন্ধুরা, সুশীল সমাজ অনেকেই বলছেন
মাল্টি পার্টি ডেমোক্রেসি থাকবে বাংলাদেশে। অবশ্যই আওয়ামী লীগ ব্যতীত গত নির্বাচনেও 63টি রাজনৈতিক দল নির্বাচন বর্জন করেছে। আমি বিএনপি করি না, আমরা গণতন্ত্রের স্বার্থে আমরা একসাথে আন্দোলন করেছিলাম রাষ্ট্র গঠনে, এখন একসাথে কাজ করছি। কাজে সমস্ত রাজনৈতিক দল, অনেক রাজনৈতিক দল আছে, মৌলিক জায়গায় হয়তো তারা একটা জোট করেছে, তারা যুগপৎ আন্দোলন করেছে, অনেক রাজনৈতিক দল আছে। এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের এই দেশে নিষিদ্ধ করা হলে বিন্দু মাত্র ক্ষতি হবে না, কিন্তু এই দায়িত্ব রাষ্ট্র সংস্কার যেমন অন্তর্বর্তীকালীন সরকার করবে, বিপ্লব উত্তর গণ অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারকেই অনতিবিলম্বে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে পরিপত্র জারি করলেই দেখবেন আওয়ামী তৎপরতা বন্ধ হয়ে যাবে, দিল্লি থেকে ষড়যন্ত্র বন্ধ হয়ে যাবে। এবং দিল্লিকে আমরা পরিষ্কার বার্তা দিতে চাই, তোমরা গত 15 বছরে গুম খুন নারকীয় তাণ্ডব চালাতে আওয়ামী ফ্যাসিস্টের তোমরাও সহযোগী ছিল। তোমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা নির্বাচন পরবর্তী ভারতীয় পণ্য বয়কট, ভারতীয় আধিপত্য এবং আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করেছি। কাজেই তোমরা যদি এই দেশকে আবার নতুন করে স্থিতিশীল করার চেষ্টা করো, আওয়ামী লীগের পুনর্বাসন করার চেষ্টা করো, তোমাদের সাথে সম্পর্ক ভালো হবে না। আমরা পরিষ্কার কথা, প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক আমরাও চাই, কিন্তু সেই সম্পর্ক হবে দুদেশের নাগরিকের স্বার্থ সংশ্লিষ্ট ন্যায্যতার ভিত্তিতে, গোলামের ভিত্তিতে নয়। ডক্টর ইউনূস সাহেব যেভাবে বলছেন পরিষ্কার হবে, তোমাদের 7 সিস্টার্স কনসার্ন, আমাদের পার্বত্য চট্টগ্রামকে তোমরা স্বাধীনতার পরবর্তী থেকেই অস্থিতিশীল করে যাচ্ছ। এইখানকার কিছু এজেন্ট বানিয়ে দেশের মধ্যে মন্দিরে হামলা, পূজার মণ্ডপে হামলা করে এখানে একটা সাম্প্রদায়িক দাঙ্গা বহির্বিশ্বে দেখিয়ে অস্থিতিশীল করার চেষ্টা করেছো। এইগুলা যদি পরিহার না করো, বাংলাদেশের জনগণ তোমাদেরকে ক্ষমা করবে না। সর্বশেষ আমি আমাদের আন্দোলনকারী, বিশেষ করে আপনারা একটা বিষয় লক্ষ্য করেছেন কিনা আমি জানি না, মারা গেছে যারা শ্রমিক, ওই জ্বালাইয়ের কাজ করে, সবজি বেচে, হকারি করে, এই আন্দোলন ছাত্ররা নেতৃত্ব দিয়েছে। ছাত্রদের সাথে কৃষক, শ্রমিক, আপামার জনসাধারণ অংশ নিয়েছে। সরকার যদিও বলেছে তারা তালিকা করছে, আমি সরকারের প্রতিও দাবি জানাবো অবশ্যই এই নিহত আহত ছাত্রদের যথাযথ ক্ষতিপূরণ, পাশাপাশি হাফিজ ভাইয়ের নেতৃত্বে একটা কমিটি করে যদি আমাদের এই পরিবারগুলোকে সরকার কতটুকু কি করছে, কারণ সরকারি কাজ সবসময় পরিপূর্ণভাবে হয় না, এইটা একটা তদারকি করে আমি মনে করি এটা খুবই ভালো হবে। আমি এটার দাবি জানাবো যে এই আহত এবং নিহত ছাত্ররা যথাযথ ক্ষতিপূরণ পেয়েছে কিনা, তাদের পরিবারের কি অবস্থা, এটা হাফিজ সাহেবের নেতৃত্বে একটা কমিটি করে মুক্তিযোদ্ধারা তদারকি করবে। আল্লাহ হাফিজ। ধন্যবাদ বিপিন।